সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক সংঘাত নাকি শিষ্টাচার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সিলেট ও হবিগঞ্জে যে রাজনৈতিক সংঘাত দেখল দেশবাসী, তা কি আগে থেকে প্রত্যাশিত ছিল? জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। 5 আগস্টের পর যে রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা ছিল তা কতটা পূরণ হয়েছে সে প্রশ্ন বড় করে দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত সুস্থ রাজনৈতিক চর্চায় বাধা কারা, সেই প্রশ্নের সদুত্তর খুব জরুরি। দর্শক, আলোচনাটি আমরা শুরু করব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। এই হামলার পেছনে কারণ কি বলছেন, মানে কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আমার প্রিয় সারওয়ার তুষার। দেখুন, একটা মনস্তত্ত্বগত বিষয় আছে। আমাদের যে পেনাল কোডের 511টি সেকশন আছে। বাংলাদেশের বরিশাল অঞ্চলে এই প্রজেক্টটা শুরু হয় 1935 থেকে 60 পর্যন্ত চলে। তো সেইখানে আপনি দেখবেন যে কথা এই পরিমাণ যে কথা যুদ্ধ বাঁধাতে পারে, একটা কথার জন্য যুদ্ধ হয়ে যেতে পারে। তো আপনি ক্রমাগত লাগাতার আপনি আক্রমণ করবেন, অশ্লীল বাক্য বাণে জর্জরিত করবেন। তো এই যে বিষয়টা, এটা কতক্ষণ চলতে পারে? তো আমি আপনাকে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জের বাইরে আজমিরগঞ্জ উপজেলায় খিস্তি খেউর কেটেছেন, যাচ্ছে তাই বলেছেন। হবিগঞ্জে এসে দুর্ঘটনা ঘটেছে। কেন ঘটল? আমি দেখলাম আমাদের অনেক বুদ্ধিজীবী ওইখানে গৌসকে টার্গেট করছেন। জিকে গৌস 1984 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল করে 86 সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়, 88 সালে ছাত্রদলের প্রেসিডেন্ট হয় এবং 2004 সালে ওইখানে পৌরসভার চেয়ারম্যান হয় প্রথম। এবং সে 2 বার আওয়ামী লীগের সময় জেলে থাকা অবস্থায় পৌরসভার মেয়র নির্বাচিত হচ্ছে। আমি আপনাকে বলি যে ওর হবিগঞ্জে যে ঘটনাটা হলো, যে বলা হলো যে জিকে গৌস সাহেব, আপনি 1/11-এর সময় জেলে ঘুরেছেন, আপনার স্ত্রী জেলে ঘুরেছে, আপনার স্ত্রী দুয়ারে দুয়ারে কেঁদেছে, কোথায় আপনার স্ত্রী গিয়েছে আপনার জন্য, আপনি কি চান ওই জায়গায় ওইটার আবার পুনরাবৃত্তি হোক? তো আমি এই ফাঁকে উত্তরটা দেওয়ার আগে, জিকে গৌসের যে স্ত্রী এবং তার শ্বশুর আমাদের খুব পরিচিত। জিকে গৌসের শ্বশুর 1978 সালে জাতীয়তাবাদী দলের বিএনপির জেলা সভাপতি হন, অ্যাডভোকেট আতিকুল্লাহ, এবং 87 সাল পর্যন্ত উনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এরপরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এবং একই সময় তিনি এই হবিগঞ্জ জেলা বারের অনেকবার প্রেসিডেন্ট ছিলেন জিকে গৌসের শ্বশুর আতিকুল্লাহ। এবং তার মেজ মেয়ে যে গৌসের স্ত্রী, খুবই একটা সহজ সরল মেয়ে হিসাবে পরিচিত হবিগঞ্জ টাউনে। এবং জিকে গৌসের আপন সম্বন্ধী হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ ফেরদৌস। তো আপনি জিকে গৌসের বাবা 1961-এ হবিগঞ্জ টু আজমিরগঞ্জে 22 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হয়। সেই বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে হি ওয়াজ মেইন কন্ট্রাক্টর। এবং তার জেলায় হবিগঞ্জ ডিসি অফিসে একটা ছবি আছে গভর্নর আজম খানের সাথে। তো আমি আপনাকে বলছি যে আপনি যখন কোথাও খিস্তি খেউর দেবেন, তো আপনি তো মাপবেন যে ওই জেলায় কার কি অবস্থান। তো ওই জেলায় গৌসের কর্মীদের সাথে, আমি শেষ করি একটা মিনিটে আমার ইয়েটা, গৌসের কর্মীদের উপর নিয়ন্ত্রণ থাকলেও গৌসের বহু আছে, কি বল, সমর্থক আছে, অন্ধ সমর্থক, যাদের উপর নিয়ন্ত্রণ, এরা ভোট দেয়,
গৌসকে, গৌসের ফ্যামিলিকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে আমাদের পাটোয়ারি সাহেব, উনি এইগুলো একটু ম্যাপে ঝুঁকে করলে উনার নিজেরও ইজ্জত থাকবে, দলটারও ভালো হবে। তো এই জন্য আমি বলছি তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলকে ক্ষতিগ্রস্ত করছেন এবং টোটাল পরিবেশটা বিনষ্ট করছেন। মোশাররফ ঠাকুর, আপনি যে বিষয়টা বললেন, শিষ্টাচারের কথা নিয়ে আসছেন, অশ্লীল বাক্যর কথা আপনি নিয়ে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই আক্রমণ করে কি এগুলি ফেরানো সম্ভব? আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা বলি। 500 এবং 501 দ্বারা, 500 এবং 501 দ্বারায় যদি আপনি কারো মানহানি করেন, আপনার 2 বছর জেল এবং কি বলে, আমি যেটা বলছিলাম শুরুতে, 2 বছর জেল এবং অর্থদণ্ড। আর আপনি যদি কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন বা অনিচ্ছাকৃত আঘাত করেন এবং সেটা যদি গুরুতর না হয়, মানে হাড় হাড্ডি না ভাঙে, তাইলে 323 দ্বারায় 323 দ্বারায় 1 বছর জেল এবং অর্থদণ্ড অথবা অর্থদণ্ড। তো আপনি আমাকে বলেন যে আপনি ক্রমাগত 501 দ্বারার একটা অপরাধ করছেন, তো আপনার এইটার প্রেক্ষিতে তো কেউ প্রভোকেটেড হয়ে, প্ররোচিত হয়ে, আপনার প্ররোচনায় সে সংক্রমিত হয়ে আপনাকে সে আক্রমণ করলো, এটা 323 দ্বারার অপরাধ। আপনি বিবেচনা করুন তো যে আপনি 501 দ্বারার অপরাধ ক্রমাগত করতে পারেন কিনা, এবং আপনি প্ররোচিত করলে কাউকে, আপনি যদি কেউকে প্ররোচিত করেন বারবার, আপনি একটা মার্ডার হয়ে গেলে হাইকোর্টে কি দিয়া, তার মানে আপনি আইনের এই ধারা দিয়ে কি সেই আক্রমণটাকে আপনি যৌক্তিক মনে করতেছেন? আমি আক্রমণটাকে যৌক্তিক মনে করছি না, কিন্তু আমি আপনাকে বলছি যে এই রকম প্ররোচিত হলে, ক্রমাগত প্ররোচিত হলে বিএনপি কেন্দ্রীয়ভাবে মানুষকে কতদিন নিয়ন্ত্রণ করবে, কতদিন নিয়ন্ত্রণ করতে পারবে? যেমন ধরুন এই সিলেট এবং হবিগঞ্জ এবং সিলেটের ঘটনার পরে বিএনপি স্ট্রংলি বলছে যে প্রত্যেক এমপিকে ওই জায়গায় থাকার জন্য যদি কোনো ধরনের বিরূপ পরিস্থিতি হয়, ওই এমপি সাহেবের বিরুদ্ধে সহ অ্যাকশন হবে। এখন বন্ধ হয়েছে, কিন্তু এনসিপি তারা সরাসরি যে অভিযোগ করছে, স্থানীয় ছাত্র দল কিংবা যুব দলের প্রতি যে অভিযোগ করছে, সেটা আপনি কিভাবে করবেন? আমি আপনাকে বলি যে আপনি দেখবেন যে আক্রমণে একটা লম্বা ঝুটিওয়ালা লোক, এটা কি ছাত্রদল করে মনে করেন? তো এই যে আমি আপনাকে বলছি যে এই হামলাটা কারো কাম্য না, ঠিক অনুরূপ এইরকম প্রভোকেটিং কথাবার্তা, প্ররোচিত করার কথাবার্তা, এইটাও তো কাম্য না। আমি মনে করি যে এনসিপিকে বিবেচনা করা উচিত যে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি প্রভোকেটিং এজেন্ট কিনা, এজেন্ট প্রভোকেটিয়ার কিনা। এজেন্ট প্রভোকেটিয়ার মানে আত্মঘাতী কাজকর্মের জন্য এজেন্ট প্রভোকেটিয়ার কোনো জায়গার থেকে, এটা কি ইন্ডিয়ার থেকে না আওয়ামী লীগ থেকে না জামাত থেকে, এই এজেন্ট প্রভোকেটিয়ার হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারি কাজ করছে। আমি তো সারোয়ার তুষার তো অনেক ভালো বলে, সারোয়ার তুষারের সাথে তো অনেকগুলি শোক হয়েছে, কোনো উচ্চ বাচ্চা তো কোনোদিন হয় নাই। সারোয়ার তুষার তো বক্তৃতা করে, সারোয়ার তুষারের বক্তৃতা। ধন্যবাদ মোশাররফ ঠাকুর, আমি আপনার কথা ক্লিয়ার। সারোয়ার তুষার, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বিষয়টা নিয়ে আসছেন শিষ্টাচার লঙ্ঘন এবং অশ্লীল যে বিষয়টা নিয়ে আসছেন, এজেন্ট প্রভোকেটিং যে বিষয়টা বারবার বলছেন, এই বিষয়ে আপনার ব্যাখ্যা শুনবো। এবং সেই হামলার কারণ আপনাদের মুখ থেকে তো আমরা শুনেছি কিংবা আপনারা দায়ী করেছেন, তারপরও আপনি যদি বলতে চান সে বিষয়ে। জি, আপনাকে ধন্যবাদ। ঠাকুর ভাইয়ের কথা শুনলে অনেক ভালো লাগে আমার, কিন্তু বাস্তবতাটা এরকম না। যেমন ধরেন উনি বলেছেন প্ররোচনার কথা, তো প্যানেল কোডটা আমি একটু খুঁজতেছিলাম, কিন্তু আমার যতটুকু জানা যে আপনি কাউকে প্ররোচনা দিলে সে আপনাকে হামলা করতে পারবে, এটাকে পেনাল কোড শাস্তি হিসেবে বিবেচনা করছে এরকম কোনো ধারা এখানে নাই। আপনি বাংলাদেশের আইন অনুযায়ী আপনার কথার মধ্য দিয়ে বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করেছেন কিনা, এটা হবে একমাত্র বিবেচনা। এর বাইরে যদি কেউ অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ যাই বলি না কেন আমরা, এগুলো যেমন বিভিন্ন ধরনের ফারাক করা সম্ভব, এক এক মানুষের কাছে এক এক রকম। এটার ফয়সালা করবে বাংলাদেশের মানুষ, জনগণ এবং সচেতন সমাজ। সমালোচনা, এটার পাল্টা সমালোচনা হবে, নিন্দা জানানো যাবে, ঠিক আছে? এটা হলো গণতান্ত্রিক সংস্কৃতি। আপনি আমেরিকা কিংবা ইংল্যান্ডের মতো দেশে রানিং প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের যে ধরনের ব্যঙ্গ, কার্টুন, যে ধরনের আপনার ওই কি বলে এটাকে কুশপুত্তলিকা এই ধরনের তৈরি করা হয়, আর তো মান ইজ্জত কিছু রাস্তায় যে ধরনের ক্যাম্পেইন তারা করে না, তাহলে সেখানে সেগুলো কিভাবে তারা ডিল করে ওই গণতান্ত্রিক সমাজগুলো, এটা তো আমাদের দেখতে হবে। এটা তো পৃথিবীর উদাহরণ। এখন গৌস সাহেব যে বর্ণাঢ্য ক্যারিয়ারের বিবরণী আমরা শুনতে পেলাম, খুবই ভালো লাগলো। এরকম অনেক লোক তো বিএনপিতে আছে এবং উনি ওনার কি বলে
কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেও সাধারণ ভোটারদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যে শুভাকাঙ্ক্ষীর কথা বললেন আর কি। শুভাকাঙ্ক্ষীদের, এটাও সত্য বক্তব্য না। আমরা থানায় আমরা অভিযোগ করেছি এবং সোশ্যাল মিডিয়াতেও নামধাম পরিচয় এসছে। অন্তত 12 থেকে 15 জন ছাত্রদলের পদধারী নেতা, জেলা কমিটির নেতা, উপজেলা কমিটির নেতা, বৃন্দাবন যে কলেজ আছে সেখানকার নেতা, আমাদের যে ছেলেটাকে আপনার চোখটা নিয়ে গেল, ঠিক আছে, সে তাকে যে হামলা করেছে সে হচ্ছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, নামটা ভুলে গেছি। তো এরা এখন ধরেন আমরা অনেকভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আলোচনাটাকে ওখানে ফোকাস রেখে মূল জায়গাটাকে ডাইভার্ট করতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা ছেলেকে আপনি হামলা করে তার উপর হামলা, একটা কলেজে পুরো একটা ছেলে একটা রাজনৈতিক কর্মসূচিতে এসেছে, কারণ সে জুলাই গণঅভ্যুত্থান করেছে এবং এর পরবর্তীতে গঠিত এই দলকে সে ভালোবাসে, তাকে আপনি রড দিয়ে আঘাত করে তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। এটা কি বাংলাদেশ আইন অনুযায়ী ক্রাইম না? তাহলে সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে আপনি জানেন? আমরা তো আপনারা মিডিয়ার মানুষ, আমরাও তো রাজনীতি করি, আমরা তো এখন পর্যন্ত কাউকে গ্রেফতার হতে দেখিনি এই ঘটনায়। ছেলেটার চিরতরে একটা চোখ হারিয়ে গেছে। এটার সাথে এটার চেয়ে কি নাসিরউদ্দিন পাটোয়ারি কোন ধরনের অশ্লীল মন্তব্য করেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ? তুষার, আপনি একটা জায়গায় বললেন যে মূল বিষয়টাকে আমরা ডাইভার্ট করি, মূল বিষয়টা আমি একটু শুনি। মূল বিষয়টা কি? আমি কর্মসূচিতে গেছি, আমি একটা রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, সেখানে ভালো মন্দ ধরনের নানা ধরনের বক্তব্য হতে পারে এবং কিছু বক্তব্যের রিয়াকশনটা কি, ধরেন আমি পাবনায় গিয়ে আমি বক্তব্য দিয়েছি সেখানকার স্থানীয় এমপি শ্রদ্ধেয় সুনীল বিশ্বাসের বিরুদ্ধে একটা অভিযোগ আমাকে এলাকার মানুষজন করেছে, আমি সেটা বক্তব্য দিয়েছি। তার নেতাকর্মীরা কি করেছে? তার নেতাকর্মীরা হচ্ছে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, আমার কুশপুত্তলিকা দাহ করেছে, আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এনসিপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এইটুকু পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ধরে নেওয়া যায় যে অ্যাকসেপ্টেড। কর্মসূচি পাল্টা কর্মসূচি, আপনার কথার প্রতিবাদে আমি আরেকটা কথা বললাম, আপনার কর্মসূচির বিরুদ্ধে আমি একটা কর্মসূচি দিলাম, কিন্তু সংঘাতে জড়ানো যায় না। কিন্তু এখানে আপনি কর্মসূচির শেষে বোঝাই যায় যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেখানে আগেই তারা ওত পেতে ছিল এবং সেখানে তারা হামলা করলো, আমাদের মিডিয়া টিমের যন্ত্রপাতি তারা লুট করলো, টাকা লুট করেছে, গাড়িতে হামলা করেছে এবং রেন্টেকারের গাড়ি ভেঙেছে। একটা গরিব মানুষ, ড্রাইভার সাহেব, সে আমাদের সাথে ছিল এবং তাকে আমরা পে করব, সে তো রুটির জন্য তাকেও হামলা করা হয়েছে, তাকেও মারা হয়েছে। হ্যাঁ, তো এই এবং পরবর্তী দিকে যারা আহত তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে সেখানে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, শহরে কোনো চিকিৎসা নিতে পারিনি আমরা। আচ্ছা, পরের দিন আমরা আবার একটা প্রতিবাদ কর্মসূচি দিলাম আমাদের হামলার প্রতিবাদে, সেখানে আপনি পাল্টা কর্মসূচি দেওয়ালেন, এগুলো আওয়ামী লীগের প্র্যাকটিস, শুভ আপনি মিল পাবেন। পাল্টা কর্মসূচি দিল, পুলিশ 144 ধারা জারি করলো এবং এরপরে কি হলো, পুলিশ আমাদেরকে আর ওখানে যেতে দিল না। অথচ আমি নিজে তো সেখানে গেছি পরের দিন, আমি কি দেখলাম? আমি দেখলাম যে পুলিশের আশপাশে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ছাত্রদল, বিএনপি ছেলেপেলেরা আপনার চলাফেরা করছে, কিন্তু পুলিশ কাউকে কিছু বলছে না, কাউকে ধরছে না, ঠিক আছে? পুলিশ বরং আমাদেরকে ঠেকিয়ে দিচ্ছে, আপনারা যায়েন না। কিন্তু যারা হামলা, আমরা বলছি ওই যে আপনি দেখেন এদের হাতে অস্ত্রশস্ত্র আছে, এদেরকে গ্রেফতার করেন না, তাদেরকে কিন্তু কিচ্ছু বলা হয়নি। তাহলে এটা তো পুরোপুরি আগের মতো। এবং পরবর্তীতে যখন সিলেটে গেল, পরের দিন কি শুনলাম আমরা, যে 5 উপজেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে, কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আবারও গাড়িতে ঢিল পড়লো গোলাপগঞ্জে। আচ্ছা, সর্বশেষ গতকালকে যখন সর্বশেষ কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরছে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে আবারও আপনি হামলা করলেন। তাই এটা কি? এবং এখন জানলাম এই প্রেস ক্লাবে, এখানে আমাদের ওলামা অ্যালায়েন্স, আমাদের একটা অঙ্গ সংগঠন, তারা এই ঘটনার প্রতিবাদে একটা কর্মসূচি দিয়েছে, নিরীহ একটা কর্মসূচি, মানববন্ধন, সেখানে ছাত্রদল হামলা করেছে এই একটু আগে। তাহলে এগুলোকে কি আপনি কথা দিয়ে, অশ্লীল কথা, কুরুচিপূর্ণ কথা, এগুলো দিয়ে জাস্টিফাই করা সম্ভব? কোনো দিন সম্ভব না। আমি এটা এই যে ডিফেমেটরি যে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, কটূক্তি বা অশ্লীল ভাষা, এগুলো কিন্তু আওয়ামী লীগ ডিজিটাল নিরাপত্তা আইন করে সবাইকে আটকানোর চেষ্টা করতো, কিন্তু আসলে শেষ পর্যন্ত এগুলো লাভ হয় না। কারণ পৃথিবীর বেশিরভাগ দেশে এগুলো আসলে সিভিল অফেন্স, এগুলো ক্রিমিনাল অফেন্স না, সিভিল অফেন্স। আমি আপনাকে গালি দিয়েছি, আপনি সংক্ষুব্ধ ব্যক্তি, আপনি হচ্ছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবেন, কিন্তু সেটা আপনাকে প্রমাণ করতে হবে। বার্ডেন অফ প্রুফটা আপনাকে প্রমাণ করতে হবে যে আসলেই আমি আপনার মানহানি করেছি, এবং যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার বিরুদ্ধে সিভিল অফেন্সের যে সাজা সেটা হবে। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন, যদি দেখা যায় যে হয়রানি করার উদ্দেশ্যে এটা করেছেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানার শিকার হইতে হবে। এবং একজনের মানহানি আরেকজন করা যায় না, মানে আরেকজন মামলা করতে পারবে না। এগুলো পৃথিবীর গণতান্ত্রিক দেশে এস্টাবলিশড। যে প্রসঙ্গে আমি এটা বললাম, কিছুদিন আগে এক বিরোধী দলীয় নেতা, মানে 11 দলের জোটের মধ্যে একজন নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা অত্যন্ত বাজে ভাষায় একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? আপনি এটা খেয়াল করেছেন যে এটা বিরোধী দল কিংবা সাধারণ জনগণ এটা গ্রহণ করে নাই? গ্রহণ কিন্তু কেউ করে নাই, এমনকি বিরোধী দলও করে নাই। কেউ আকার ইঙ্গিতও বলার চেষ্টা করে নাই যে হ্যাঁ এই কথা বলাটা ঠিক আছে, অমুক অমুক ক্ষেত্রে বলা যায়, কেউ এটা বলে নাই। তার মানে হচ্ছে যে খারাপ কথা যেগুলো, যদি ধরে নিই খারাপ কথা, অশ্লীল কথা, কটূক্তি, এগুলো ডিল করার এটাই হলো বেস্ট ওয়ে। আপনি এটা জনগণের কাছে ছেড়ে দেবেন, মানুষই সিদ্ধান্ত নেবে যে কথাটা বলাটা ঠিক আছে কি ঠিক নাই। এখন যে অভিযোগটা আপনাদের এই ঘটনায় আসতেছে যে শিষ্টাচার বহির্ভূত কিংবা অশালীন
বক্তব্য কিংবা কথা বলা, এটাকে আপনারা কিভাবে দেখেন? ভাই দেখেন, এটা নিয়ে আপনি আমাকে 100 বার কাঠগড়ায় দরকার আমি উত্তর দেবো, কিন্তু যখন আমার একটা ছেলের চোখ হারিয়ে গেছে এবং যখন এটা কোনো সরকারের দিক থেকে কোনো রেসপন্স নাই এবং সরকার এটা এটুকুও বলে নাই যে আসলে যে চোখটা যারা হামলা করলো তাদেরকে তারা গ্রেফতার করবে, এগুলো যখন বলে নাই, তখন যদি আমাদেরকে কেউ শিষ্টাচারের জ্ঞান দেয়, মানে আমরা যে প্রতিদিন এখন মনে হচ্ছে কি যে কয়েকদিন ধরে এই আলোচনাতে যে বাংলাদেশে একটা ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে, সবাই যে পরিমাণ ভাষাবিজ্ঞানী হয়ে গেছে, ভাষার ঠিক বেঠিক নিয়ে আলোচনা করছে, এটা তো এই মানে ওই আবারও মানে পাশ কাটানো মূল জিনিসটাকে, হামলাটাকে আপনি পাশ কাটিয়ে এই আলোচনাটা প্রধান করছেন। এটার সমালোচনা আমরা আগে পরে সবসময় নিতে প্রস্তুত আছি, আমাদের তো ভুল হতে যে পারে। ক্রাইমটা হয়েছে, অপরাধটা হয়েছে সেই জায়গাটায় হ্যাঁ, আগে অপরাধ অ্যাড্রেস করেন, আগে পরে আমাদেরকে যদি এটার জন্য আপনি রাজনৈতিক কাঠগড়ায় কিংবা সমাজের কাঠগড়ায় দাঁড় করাতে চান যে এনসিপির অমুকের ভাষা ঠিক নাই, আমরা সেটা যেখানে শেখা শিখবো, কিন্তু এখন হচ্ছে আমি আক্রান্ত পক্ষ, তা আপনি আক্রান্তকে নিয়ে বেশি মানে যদি তার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, চলনে ঠিক নাই, বলনে ঠিক নাই, ওই মেয়েটা রাস্তা দিয়ে ওর পোশাক ভালো না এই কারণে সে ধর্ষণ শিকার হয়েছে, এগুলো কিন্তু ওই ধরনের কথা, ওই ধরনের যুক্তি কাঠামো। তো এটা আমরা চাই না, আমরা চাই যে আগে আপনি অপরাধ অ্যাড্রেস করেন, তারপরে আপনি আমাকে বলেন যে আপনাদের এই ভুল আছে, আমি মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু আগে হলো আপনার এখানে তো 60-40 কোনো বিষয় নাই, এখানে এমনকি সংঘাতের কোনো বিষয় নাই, সংঘাত হলো দুই পক্ষ লিপ্ত, এখানে তো একচেটি হামলা হয়েছে আমার উপরে। তো তখন যদি কেউ ধরেন বেশি ভাষাপ্রেম দেখায় বা ভাষা আন্দোলন করতে থাকে, তখন তো এটা আমাদের কাছে অরুচিকর মনে হবে বা আমাদের কাছে এটা আনএক্সেপ্টেবল মনে হবে যে আমি ভাই আক্রান্ত, আমাদের ছেলে হাসপাতালে ভর্তি, এই সময় আপনি আমাকে বলতেছেন তোমাদের ভাষা ঠিক নাই, এটা কিন্তু মানে গ্রহণযোগ্য মনে হবে না আমাদের কাছে। ধন্যবাদ স্যার তুষার। মোশাররফ আহমেদ ঠাকুর, আলিফের যে বিষয়টা নিয়ে আসছেন যে একজনকে গ্রেফতার করা হয়নি, না এটা দেখা যেতে পারে যে কারণ গ্রেফতার করলেই যে এইটা সে জামিন পেতে পারে বা যারা আছে যাদের নামে এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারে অথবা এরা নিজেরাও গিয়ে জামিন নিতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এইরকম যে রীতিমতো বিশাল একটা প্রেক্ষাপটে যখন হামলার প্রশ্ন ঘটে, একটা মারপিটের ঘটনা ঘটে, এটা হতেই পারে। তারপরে আমি আপনাকে বলছি যে নাহিদ ইসলাম বলেছেন যে আমি নাহিদ ইসলামের কথাটাকে ধরে যদি আমি আগাই, নাহিদ ইসলাম বলেছেন যে নাসির পাটোয়ারি এবং অন্যান্য কারো বক্তব্য নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে তারা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন। তো আপনি যে অপরাধটা করছেন নাসির পাটোয়ারি, এই অপরাধটা 323-এর অন্যান্য শুধু আলিফটাকে বাদ দিলে অন্য সবগুলা মামলা হচ্ছে 323 সেকশন 323 পেনাল কোডে দণ্ডবিধির। ওই অপরাধটা তো ছোট, আর আপনি তো আজকে লাগাতার 1.5 বছর ধরে এই ঘটনাটা করে যাচ্ছেন নাসির পাটোয়ারি। তো নাহিদ ইসলাম কি বিএনপির পক্ষে বলে? নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে তো কেউ রিয়েকশন দেখায় না। এই যে কি বলে যে অন্যান্য যারা আছে, সারোয়ার তুষার বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেন, এরা কি বিএনপির পক্ষে বলে? এরা বিএনপির ল ফলস নিয়ে আলোচনা করে, এরা বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন এই যে শাহ আলমের বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে যে সীমান্ত কোথায় দিগন্ত ইয়ে নিয়ে কেউ 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 সংক্ষুব্ধ হয়েছে, সবাই পলিটিক্যাল রিয়েকশন দিয়েছে। তো আমার কথাটা হচ্ছে যে আপনি সমালোচনা করেন, আপনার সাথে তো জায়গা জমি নিয়ে আমার বিরোধ নাই, মারামারি নাই, তো আপনি আমার স্ত্রীকে টেনে আনছেন কেন, আমার সন্তানকে টেনে আনছেন কেন, আমার মা বোনকে টেনে আনছেন কেন? তো এই যে এখানে নাসির পাটোয়ারি, আমি আপনাকে বলতেছি যে নাসির পাটোয়ারি এজেন্ট প্রভোকেটিয়ার কি না, যে এনসিপিকে ধ্বংস করার জন্য তাকে কেউ পাঠিয়েছে কিনা, এটা তাদের বিবেচনা করে দেখা উচিত। কারণ আর কারো বক্তব্য নিয়ে ঝামেলা হচ্ছে না। আজকে বলতেছে যে আওয়ামী লীগ নাকি খালেদা জিয়াকে, আমি আজকে বক্তব্যটা শুনে আসছি যে খালেদা জিয়াকে কোথায় পাঠিয়েছিল, শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল। খালেদা জিয়াকে যে জেলে পাঠিয়েছিল সে বলতেছে খালেদা জিয়াকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল কিনা। তো আমি তো মনে করি যে আমি যদি আমার এলাকা বানিয়াচঙ্গে আমার রাজনৈতিক কর্মীদের যে স্পিরিট আছে, ও যদি এটা শুনতে ওইখানে মার দিবে, আমি যদি বাধা দিই আমার শুদ্ধ মার দিবে, আমার সহ মার দিবে, বলবেন নেতাগিরি দেখাও, এত শুদ্ধাচারের দরকার নেই আমার। বেগম খালেদা জিয়াকে বলে আর হা হা করে হাসি, আবার এইভাবে 2 হাত তুলে হা হা করে হাসি। খালেদা জিয়াকে পাঠিয়েছিল না, শ্বশুর বাড়ি পাঠিয়েছিল না হাসিনা। মোশাররফ ঠাকুর, আরেকটা বিষয় এখানে আসছে যে ধরেন আপনি নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আরও 2-1 যাদের বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে, তাদের এই বক্তব্যের কারণে
পুরো এনসিপি নেতাকর্মীরা তাদের উপর যে হামলা সেটাকে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি হামলা তো হতে পারে তো, আমি আপনাকে বলি না, একটা হামলা হতে কথার পারে। জন্য আচ্ছা। কথার জন্য যুদ্ধ বাঁধতে পারে না, কথার জন্য যুদ্ধ বাঁধতে পারে না, যুদ্ধ হয়ে যেতে পারে না দুই দেশের। কথা তো মারপিট থেকে তো আরো 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 কঠিন বোমা, এটা শব্দ বোমা, এটা কঠিন, অনেক কঠিন। খুনাখুনি হয়ে যেতে পারে কথার জন্য, প্রভোকেশনের জন্য খুনাখুনি হয়ে যেতে পারে। আপনাকে আপনার মার পুণ্য কথা বললে আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি তার বিরুদ্ধে করবেন, ডেমনস্ট্রেশন দিবেন, না বলবেন ওকে আগে আগে কিছু দিয়ে দেই, যা হয় হবে। আমি আপনাকে বলছি আজকের যে বক্তব্যটা আজকে আমি করে রাখছি, এই যে আপনাকে আমি বিরতি সময় শোনাতে পারি যে বেগম খালেদা জিয়াকে কোথায় পাঠিয়েছিল? শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিল না? এই কথাটা বললে বলেন কার মেজাজ ঠিক থাকবে? কোন কর্মীর মেজাজ ঠিক থাকবে? নেতারা না হয় অনেকেই মেজাজ ঠিক রাখতে পারবে যে ঠিক আছে আমি একজন দায়িত্বশীল মানুষ, আমি কিভাবে তার গায়ে হাত তুলি, বাট কর্মী লেভেলে হাত তুলবে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। সরার তুষার, এই হামলা ঘটনা এমনও কথা এখন সামনে আসছে যে বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়াতে হয়তো কেউ সুযোগ সৃষ্টি যে পায় তারা সেই জায়গাটা অনেকে দেখছে। আপনারা কি এভাবে দেখেন বিষয়গুলো? দূরত্ব বাড়া কমার বিষয় কি, আমরা একটা আলাদা রাজনৈতিক সত্তা, তারা সরকার, আমাদের কাজ হচ্ছে তাদের সমালোচনা করা বা তাদের বিরোধিতা করা, যৌক্তিক বিরোধিতা করা। এখন সেগুলোতে তারা যদি হামলা করার এই রাস্তা বেছে নেয়, মামলায় যে আইফোন চুরির মামলা দিয়েছে, আমরা এগুলো দেখতাম আওয়ামী লীগ আমলে বড় বড় রাজনীতিবিদদের নামে জুতা চুরির মামলা দিত, মাছ চুরির মামলা দিত। জি ভাই, আমি সর্বার্থ স্যার, আমরা তো আলোচনাটা করছি। আপনি বলেন খালেদা জিয়াকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিল না, এইটা সরকারের কি লফলসের সমালোচনা আছে এটার মধ্যে? আচ্ছা, এটা আমি শুনি নাই, এটা আপনি জানলাম। এটা যদি বক্তব্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বক্তব্য। এটা এই ব্যাপারে আমাদের কোনো ডিফেন্স নেই, মানে আমরা ডিফেন্স করতে চাই না। যেটা খারাপ সেটা খারাপ, কিন্তু এগেইন এগুলোর ডিল করার, মোকাবেলা করার উপায় হচ্ছে তাকে সামাজিক ভর্ৎসনা এবং সামাজিকভাবে নিন্দামন্দ করা। এগুলোকে হামলা করে বা মামলা করে, বা মামলা যদি হয়ও সেটা আইন অনুযায়ী মামলা আগাবে। এইভাবে দলীয় ক্যাডার দ্বারা হামলা করে তো আপনি এটাকে সমাধান করতে চাইতে পারেন না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বক্তব্য আর কি। আর এখানে বিএনপির সাথে আমাদের দূরত্ব বা অদূরত্বের বিষয় না, কিন্তু অনেকগুলো জিনিসের তো আমাদের মতপার্থক্য আছে, অনেকগুলো বিষয়ে মতপার্থক্য আছে, যেমন সংস্কার এবং এইসব বিষয়ে বিএনপি যে অবস্থান, সেগুলো নিয়ে তো আমরা পুরো জুলাই পদযাত্রা এগুলোকে থিম করেই আমরা কথা বলেছি। তো সেইখানে সরকার যেহেতু 2/3 ম্যান্ডেট সহকারে ক্ষমতা এসেছে, তাকে আরও বেশি সহিষ্ণু আচরণ করা উচিত এবং কিছু জিনিসের ফয়সালার জিনিস মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি সব কিছুকে দমন নীতি দিয়ে সব কিছু মোকাবেলা করা যাবে না। সরার তুষার, আপনার পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি যে কথা বলছেন আমি ওইটা একটু শুনবো আর কি, জাস্ট যে সরকারকে 5 বছর দেশ চালানোর সুযোগ দেওয়া হবে না, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। এটার বিষয়ে আমি একটু শুনবো। এটা আপনারা কিভাবে 5 বছরের মধ্যে কিংবা সামনে আরো গণপ্রতিরোধের মধ্যে গভর্নমেন্টকে ফেলতে যাচ্ছেন? তার বক্তব্যটা ছিল যে যদি সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে তাহলে মেয়াদ পূর্ণ করতে পারবে না বা 5 বছর কন্টিনিউ করতে পারবে না, কারণ তারা গণপ্রতিরোধের মুখে পড়বে, আরও সংকটগুলো ঘনীভূত হবে এবং বিরোধী দল তো আর সরকারকে সহযোগিতা করতে চায়, যেহেতু এটা নির্বাচিত সরকার, কিন্তু তাকে তো ব্ল্যাঙ্ক চেক আমরা দিতে পারি না। তো ওই প্রসঙ্গেই কথাটা বলা যে আমাদের গণভোট যদি আপনি বাস্তবায়ন না করেন, এটা হচ্ছে মূল বোন অফ কন্টেনশন, তাহলে বিরোধী দলকে অবশ্যই তারা জনগণের বিরোধী দল হিসেবে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাত্রা বাড়তে থাকবে, যেমন এখন জেলা এবং বিভাগীয় পর্যায়ে মানে বিভিন্ন সমাবেশ হচ্ছে, এটা আরও বাড়বে, ঢাকায় আরও বড় বড় প্রোগ্রাম হবে। তখন তো সরকার, আমরা যেটা মানে অ্যান্টিসিপেট করতে পারি, কিছুটা দমননীতির দিকে যাইতে পারে। তো তখন তো একটা আরও পরিস্থিতি আরও ঘোলাটে হবে বা হবে, সেই প্রসঙ্গে কথাটা এসেছে। কিন্তু আমরা চাই যে দেশটা স্থিতিশীল থাকুক, দেশের সরকার গণতান্ত্রিক আচরণ করুক এবং বিরোধী দল তো এমন কোনো আবদার করে নাই যেটা তাদের নিজস্ব এজেন্ডা। গণভোট, একটা মানুষ ভোট দিয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করবেন না কেন? জুলাই সনদ নিয়ে আপনি মানে এমন সব বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে, এক মুখে শুধু বলেই যাচ্ছে আমরা করব করব করব, কিন্তু আসলে তো করার নাম নয়, উল্টো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন অধ্যাদেশ যেগুলো জুলাই সনদে আপনি কথা দিয়ে এসেছেন, সেগুলো আপনি এখন
ভায়োলেট করছেন, যেমন পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগের সেক্রেটারিয়েট, যেটা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, এগুলো করছে। এগুলো করলে বিরোধী দল হিসেবে আমরা কী করবো? আমরা কি বসে থাকবো? আমাদের তখন কাজ হচ্ছে সরকার বিরোধিতা করে এবং মানুষকে আবারও জানানো যে আপনার ম্যান্ডেট। আমাদেরকে মানুষ দেখেন একটা সহজ প্রশ্ন করে, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, যে 2টা ভোট দিছি, একটা ভোটে সরকার হয়েছে, হয়েছে আপনার সরকার এবং পার্লামেন্ট হয়েছে, বিরোধী দল হয়েছে, আরেকটা ভোটের কোথায়? মানে সেই ভোটের কার্যকারিতা কি, সেই ভোটের ফল কোথায়? একটা ভোটে মার্কায় ভোট দেওয়ার ফলে আপনি সরকার পেলেন, বিরোধী দল পেলেন, পার্লামেন্ট হলো, এটা মানুষ বুঝে। আপনার জবাবটা কি থাকে তখন? আমরা বলি যে আপনার সাথে প্রতারণা করছে সরকার। সে আপনাকে বলেছে গণভোট সে বাস্তবায়ন করবে, সে সংস্কার করবে, কিন্তু সে গণভোটটা বাস্তবায়ন করছে না, সে গণভোটের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চাচ্ছে। এগুলো আমরা বলি, ও মানুষ এটা সহজে বোঝে। ধন্যবাদ স্যার তুষার। মোশাররফ ঠাকুর, সরকারের জনগণের সাথে প্রতারণা করেছে, নিশ্চয়ই আপনি শুনলেন যে তুষার তারা এই বিষয়টা এইভাবে উত্তর দেন। ধন্যবাদ আপনাকে। সরকার জনগণের সাথে প্রতারণা করার প্রশ্নই আসে না, কারণ বিএনপি আগামী 5 বছর পরে, মানে আজ থেকে 55 মাস পরে আবার জনগণের মুখোমুখি হবে। বিএনপির এইরকম কোনো উদ্দেশ্য নাই যে শেখ হাসিনার মতো 14, 18, 24 3টা নির্বাচন বিনা ভোটের নির্বাচন পার করবে। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে আমার 31 দফা আছে, প্রায় 42টা দল এখানে ছিল 31 দফার সাথে। এবং আপনাকে বলি যে আমরা যে স্বাক্ষরিত জুলাই সনদ, যেটা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া যে জুলাই সনদ স্বাক্ষর করিয়াছিলেন বিএনপি নেতৃবৃন্দ, তাহা পালন করবেন। আর গণভোট সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের আনুষ্ঠানিকতা সম্বন্ধে অনুষ্ঠান সম্পর্কে তিনি একটা স্পষ্ট বিবরণ দিয়েছেন। আমি আপনাকে বলছি, গণভোট হয় সারা পৃথিবীতে, আপনি ব্রেক্সিট বলেন, আদার্স বলেন, একটা সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্তের উপর গণভোট হয়। আগে কি পার্লামেন্ট কি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য কোনো গণভোট হয় না। তো এই গণভোটটা তখন বিএনপি কেন মানতে বাধ্য হয়েছে, সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন। আর আমার একটা নিজস্ব ব্যাখ্যা যদি চান, আমি লেমন একটা ব্যাখ্যা দিতে পারি। আমার 8-9 বছরের বাচ্চাকে যদি কেউ গুলি দিয়ে পিস্তল ভর্তি একটা দেওয়া দেয়, লোডেড পিস্তল দিয়ে দেয়, আর সেই ছেলে যদি বলে বাবা আমাকে বিয়ে করাতে হবে, আমি বিয়ে করতে হবে, আমি বলবো বাবা পিস্তলটা দাও। তো পিস্তলটা না দিয়ে সেই দিয়ে একটার পর একটা জিনিস ভাঙে, আমি বলবো ঠিক আছে বাবা পিস্তলটা দাও। তারপরে যদি বলে বাবা আমাকে বিয়ে করাতে হবে, আমি বলবো হ্যাঁ বিয়ে করাবো, আমাকে কালকে বিয়ে দিতে হবে, হ্যাঁ বিয়ে দিতে দিব, তোমার সব সম্পত্তি আমাকে লিখে দিতে হবে, আমি হ্যাঁ সব সম্পত্তি দিব, দাও পিস্তলটা দাও। পিস্তলটা দেওয়ার পরে সব সম্পত্তি লিখে দিব না, বিয়েও দিব না, একটা চটকানা দেব। তো আমি আপনাকে বলছি যে গণভোটটা এই পরিস্থিতিতে বিএনপিকে দিয়ে আদায় করা হয়েছে। বিএনপি দেশের বাবা, হ্যাঁ ঠিক এইখানে এইরকমই হয়েছে। এবং গণভোট আমি আপনাকে বলি 91 সালে গণভোট দেখবেন যে মাঝখানে সারা তো সেদিন একটা কোশ্চেন করে গেছে এখানে। হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ দ্য গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে যখন আসছে তখন একটা গণভোট হচ্ছে। আমি মনে করি এখনো মানে একটা টোটাল প্যাকেজ নিয়ে, টোটাল সংস্কার প্যাকেজ নিয়ে একটা ডিসিশন হতে পারে পার্লামেন্টে, এবং এই ডিসিশনটা হওয়ার পরে আবার গণভোটে যেতে পারে, যাতে এটা কেউ ফু দিয়ে উড়িয়ে দিতে না পারে আমি মনে করি। এবং এই যে সংশোধন এবং সংস্কার, এই দুইটা কথার মার পেছে না গিয়ে বরঞ্চ সংবিধানের এই যে সংবিধানের চাইরের কো আছে দেখছেন, যে চাইরের কো শেখ মুজিবের ছবি উত্তোলন করে রাখতে হবে, 7-এর ক খ, এইগুলো সংশোধনের মাধ্যমে এসেছিল। তো আমি আপনাকে বলি সংশোধনের মাধ্যমে এসে শেখ হাসিনা তো গণভোট করে নাই, আমরা একটা গণভোটের আয়োজন করতে পারি যে টোটাল প্যাকেজটা কী কী সংস্কার, সংশোধনের মাধ্যমে কী কী সংস্কারগুলি আছে, এই সংস্কারগুলিকে নিয়ে আমরা। ঠাকুর, স্যার তুষার, এই বিষয়ে কিছু বলার আছে আপনার? না, যেটা শুনে এটা এই উদাহরণটা ভাই আগেও দিয়েছেন, ওটা মনে হয় যে জাতির অভিভাবক হচ্ছে বিএনপি, আমরা সবাই অবুঝ, আমরা সবাই ইম্যাচিওর্ড, এবং বিএনপি এখন ওই বাচ্চারা যেমন সাপ নিয়ে খেলা করে ওরকম জাতিকে সাপ নিয়ে খেলা করতে দেখে তখন কিছু বলে নাই, চুপচাপ ছিল, এখন পরবর্তীতে যখনই ক্ষমতা এসছে খপ করে সাপকে ভিতরে ঢুকিয়ে ফেলেছে। এরকমই কিন্তু যুক্তি কাঠামো। যেটা প্রতারণা, সেটাকে আপনি যদি বলেন যে এটা আমার রাজনৈতিক কৌশল, রাজনৈতিক ম্যাচুরিটি, তাহলে এটার ফয়সালা জনগণ করবে। আপনি বিএনপির ধারাবাহিক অবস্থানগুলো দেখেন ইলেকশনের আগে গণভোট নিয়ে, গণভোট আয়োজন হয়েছে, এটার কৃতিত্ব তারা নিয়েছে, যা আমাদের বক্তব্যে গণভোট এসছে, এবং তাদের কথাতেই সবাই একমত হয়ে একই দিনে গণভোট করলো। এবার আপনি পার্লামেন্টে এসে বলতেছেন যে গণভোটটা আমরা রাজি হয়েছি, যদি না রাজি হতাম তাহলে ইলেকশন দিত না। তাহলে এখানে কে শিশুর মতো আচরণ করছে, কে অবুঝ আচরণ করছে?
অবুঝ আচরণটা বা প্রতারণার আচরণটা কিন্তু আসছে বিএনপির তরফ থেকে। প্রধানমন্ত্রী কি গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেন নাই? তিনি কিন্তু এটা বলেন নাই যে গণভোটের ভোট দেন, গণভোটে ভোট দেন এটা বললে দাঁড়াতো জিনিসটা হ্যাঁ দেন না দেন বাট দেন, একটা কিছু দেন। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। তাহলে এখনো আপনি গণভোট বাস্তবায়ন করছেন না কেন? আবার বলছেন আমি 4টার মধ্যে 3.5টা মানি। দেখেন বিএনপির পক্ষে যারা এসেগুলো বলে তারা বলে কি যে আচ্ছা 4টার মধ্যে আমি কীভাবে ফয়সালা নেব, আমি যদি 2টা একমত হই 2টা একমত না হই। বিএনপি কিন্তু এভাবে চিন্তা করছে না। বিএনপি বলতেছে আমি 4টার মধ্যে 3.5টা মেনে নিয়েছি, তার অর্ধেকটা মানেন না কেন? অর্ধেকটা না মানলে তো মানে হবে না। আপনি তো একটা কলা যদি দোকান থেকে কেনেন, অর্ধেক খান আর পুরোটা খান, আপনাকে কিন্তু পুরো টাকাটাই দিতে হবে। তো ভোট হয়েছে, গণভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। এখন আপনি যদি বলেন যে এই সমস্যা ওই সমস্যা, এগুলো আগে বললেন না কেন ইলেকশনে? ধন্যবাদ। তবে 4টার মধ্যে 3টা খাইলে একটার দাম নাও দিতে হতে পারে। না না, এটা হলো সেট মেনুর মতো। আপনি একটা সেট মেনু নিয়েছেন, ওখানে আপনি কোকা কোলাটা খান না, হ্যাঁ, তা আপনি কি বলবেন কোকা কোলার বাদ দিয়ে দামটা ধরেন? এটা বলার সুযোগ আছে? ঠিক সেট আছে, মেনু মানে আপনি যা মানে খাইছেন, ফুড প্রাইস আপনার টাকা কিন্তু দাগিয়ে দিয়ে হ্যাঁ দিচ্ছেন। একটাও যদিও খান আপনি, ওই যে সবজিটা চাইনিজ সবজিটাও যদি খান, বাকিটা বাদ দিয়ে দেন, তবুও আপনাকে পুরো সেট মেনুর ভেরি গুড গুড। ঠিক আছে ভাই? একটু অন্য বিষয়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দলের নেতা ও জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দিবে। এই ধরনের পায়তারা হলে জামাত তা মানবে না, জনগণও মানবে না। কিসের? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি স্থানীয় হ্যাঁ নিয়ে- নির্বাচন নিয়ে, এবং উনি যে বিষয়টা বলেছেন আমি বলি, উনি একটা বিষয় বলেছেন, সেখানে বলেছেন যে সরকার অবসরপ্রাপ্ত একজন খাস দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে প্রদান করেছে, তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। আমি আপনাকে বলি যে শফিকুর রহমান এই সিএসির পদত্যাগ চাইতে পারেন, টোটাল নির্বাচন কমিশনের পদত্যাগ চাইতে পারেন। মানে চাইতে পারেন, সেটা কতটা যৌক্তিক হ্যাঁ, পদত্যাগ অযৌক্তিক চাইতে সেই পারেন। জায়গাটা কিন্তু একটু বলছেন যে দলীয় একজন আমলাকে বসাইছে বিএনপি। তো বিএনপি যদি বসায় থাকে তাহলে আপনি বরঞ্চ এই নির্বাচন কমিশনের একটা পদত্যাগ চান উনি শফিকুর রহমান। আমরা দেখি সবাই মিলে সরওয়ার তুষার আর আমরা সবাই মিলে বসে আমরা একটা বিতর্ক করি, পাবলিক বিতর্ক করি, বিতর্ক হয়ে একটা নিউ নির্বাচন কমিশন করি আমরা। মন্দ কি? নির্বাচন কমিশন, হ্যাঁ, হ্যাঁ, স্যার, ওই যে, স্যার, এই উদ্বিগ্নের যে বিষয়টা সেটা নিয়ে শুনবো। আর উনি বলছেন নির্বাচন মোশাররফ ভাই তো কমিশনটা- বললেনই হ্যাঁ। যে উনি পদত্যাগ চান, তারপর আমরা পদত্যাগ চান চাইতে তো পারেন, চান না তো পদত্যাগ চান চাইতে বলেন যে শফিকুর রহমান বলুক, যে বলেন যে মানে স্থানীয় এই সরকার নির্বাচন পদত্যাগ- নিয়ে তার যে উদ্বিগ্নতার বিষয় সেটা নিয়ে আমি আপনার কাছ থেকে এটা নিয়ে আমরাও উদ্বিগ্ন এবং আমরাও বিবৃতি দিয়েছি। ঘটনাটা ঘটেছে, একজন অতিরিক্ত সচিব পদমর্যাদায় একজনকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির দলীয় ব্যক্তি। 18 সালে উনি ওই নজরুল সাহেবের সাথে একটা বিএনপির আসন পুনর্বিন্যাসের একটা কমিটি ছিল, সেই কমিটির উনি সদস্য, এবং তাকে অতীতে বেরো করে দেওয়া হয়েছে দলীয় ব্যক্তি হিসেবে। ঠিক মানে আছে, সেই সময় অভিযোগে হ্যাঁ। তো এখন আপনি নির্বাচন কমিশন হলো, দেখেন আমাদের যদি 53 বছরের রাজনৈতিক সংঘাতের ইতিহাস বারবার আমরা বিশ্লেষণ করি, ওই নির্বাচন নিয়েই কিন্তু বারবার ক্ষমতা হস্তান্তরের মুহূর্তেই বারবার ঝামেলাটা হচ্ছে, ক্ষমতা ছাড়তে চাচ্ছে না যারা ইনকামবেন্ট তারা, এবং এখান থেকে সংকটটা বড় হচ্ছে। তা আপনি নির্বাচন কমিশনটাকে তো নিষ্কলুষ রাখবেন। 12টা কি যেন পাঠ গবেষণা এটা সেটা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোক তো বসাচ্ছে বিএনপি, এর আগে জেলা পরিষদের প্রশাসক বসিয়েছে, ওয়ারেস তাদের 31 দফা আপনি জুলাই সনদ বিএনপি যে বাস্তবায়ন করবে এটা বলতেছে, আমরা যে বিশ্বাস করি না কেন, আপনি ভাই নিজের দফার 31 দফা দলীয় দফা সেটা দফা রফা করে ফেলছেন। ওখানে 8 নম্বর দফায় আপনি বলেছেন যে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে এসে 6 নম্বর রাজনৈতিক দফা, 6 নম্বর বা 7 নম্বর যাই হোক, রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এসে দলীয় ব্যক্তিকে নিয়োগ দেব না, আমরা এখানে একটা ভেটিং পদ্ধতি, সংসদীয় পদ্ধতিতে শুনানি এবং ভেটিং পদ্ধতিতে নিয়োগ দেব। আপনি কিভাবে নিয়োগ দিচ্ছেন এখন সব, এবং কাদেরকে? যেমন চুয়াডাঙ্গায় গেলাম আমি দলের কর্মসূচিতে, সেখানে যিনি জেলা প্রশাসক মানে পরিষদের প্রশাসক, তিনি 60,000 ভোটের ব্যবধানে হেরেছেন। যিনি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত তাকে আপনি আবার প্রশাসকের ওখানে বসাই দিচ্ছেন, এগুলো প্রাইস পোস্টিং, এবং আপনি নমিনেশন দিতে পারেন না, এটা আপনার দলের সমস্যা, তাকে আপনি বসিয়ে দিচ্ছেন বিভিন্ন সিটি কর্পোরেশন কিংবা জেলা পরিষদে। এইটাই তো প্রাইস পোস্টিং কিংবা পুনর্বাসন কেন্দ্র না তো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। এবং আপনার দলীয় ইশতেহার, বিএনপি কিন্তু বারবার বলে যে আমরা আমাদের দলীয় ইশতেহার বাস্তবায়ন করব, তো আপনি দলীয় ইশতেহার বাস্তবায়ন না লঙ্ঘন করা শুরু করেছেন। ঠিক আছে, এবং এই জায়গাটা থেকে আমি একটু শুনবো, দলীয় ইশতেহার লঙ্ঘন করা শুরু করেছেন। আমি আপনাকে বলি সরওয়ার তুষারের এই বক্তব্যগুলো, যেমন ধরুন কোথাও যদি ব্যত্যয় ঘটে, এটা বিরোধী দল হিসাবে তিনি আলোচনা করবেন, সমালোচনা করবেন এবং কঠিন ভাষায় এটা তুলে ধরবেন। আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি তাকে এর জন্য আমি ধন্যবাদ দেব। শুধু আপনি আজকে আমরা প্রথম যে আলোচনাটা শুরু করেছিলাম, যে ধরুন এই যে সরওয়ার তুষার যে আলোচনা করেছে,
আমি সারোয়ার তুষারের প্রতি খুব রাগান্বিত হয়েছে। আমি সারোয়ার তুষারকে প্রতি কোনো রূঢ় ভাব দেখাচ্ছি না। এখন গভর্নমেন্টের এটি তো শিষ্টাচার রাজনীতি। গভর্নমেন্টের একটা কর্মসূচির সাথে, গভর্নমেন্টের একটা পদক্ষেপের সাথে যে অপোজিশন তিনি একমত হতে পারবেন না, হতে পারেন। একমত না হলে তিনি কঠিন ভাষায় এটা আক্রমণ করবেন, জনগণকে বলবেন যে জনমত গঠন করবেন। এবং আমি আপনাকে বলি যে এইটা হচ্ছে পলিটিক্স, এইটা হচ্ছে পলিটিক্স। কিন্তু আমার স্ত্রী কন্যাকে সামনে টেনে আনা এটা পলিটিক্স নয়। যেমন ধরুন, সে বিষয়টা তো বুঝলাম ঠাকুর, কিন্তু যেমন ধরুন যে আপনি কিছুতেই বলবেন না যে মানুষ প্রেম করে বিবাহের আগে প্রেম জায়েজ না, না জায়েজ কাজ। আপনি স্ত্রীকে নিয়ে এসে ছবি উঠাচ্ছেন, প্রেম দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, গড়ে গিয়ে দেখান, এটা শিষ্টাচার না। আপনার কন্যাকে নিয়ে নাটক দেখতে যান, এটা দেখান, এটা শিষ্টাচার না। তো আমি আপনাকে বলছি যে ইয়াস, এইটার সাথে সারোয়ার তুষার যদি মনে করেন যে ইয়াস এই নিয়োগগুলো 11টা নিয়োগ, আর এই যে নির্বাচন কমিশনে তারা 100 বার দাবি করতে পারেন যে আপনি নির্বাচন কমিশন থেকে আপনার দলের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিটা অ্যাডিশনাল সেক্রেটারি পদের নিয়োগ দিয়েছেন, বাট এই একটা অ্যাডিশনাল সেক্রেটারি অতিরিক্ত সচিব নির্বাচন কমিশনে কিছুই করতে পারে না। নির্বাচন কমিশনে তার উপরে সচিব আছেন, আরো একাধিক, যদি কিছু করতে না পারেন তাহলে তার দাবির মুখে তাদের সরাই দেন। সচিব দিয়েছেন, আমি বলছি একাধিক অতিরিক্ত সচিব আছেন, এখানে একজন সচিব আছেন, ফুল অ্যাডমিনিস্ট্রেশন দেখেন। যদি তারা মনে করেন যে এই অতিরিক্ত সচিবকে সরিয়ে দেওয়া দরকার, গভর্নমেন্টে নিয়ে আসুক, গভর্নমেন্টেরও সচিব থেকে বাকি সবগুলোই তো গভর্নমেন্টের লোক, আপনি জানেন তো। নির্বাচন কমিশনের সচিব থেকে পুরোটাই গভর্নমেন্টের লোক। আর নির্বাচন কমিশন যে সিইসি সহ আদার্স কমিশনার সহ কমিশনের সিদ্ধান্তই সব কিছু। যাই আমি মনে করি যে যদি তারা মনে করেন অ্যাডিশনাল সেক্রেটারিকে উড্র করে নিয়ে আসার দরকার, তার দিকে ক্যাটাগরিক্যালি এটা প্রস্তাব দেন গভর্নমেন্টের কাছে, আমার মনে হয় এটা তারেক রহমান বিবেচনা করে দেখবেন। আর আমি আপনাকে বলছি যে এই আর যে কমিশন যে 11টা নিয়োগের কথা বলছেন, ওই জায়গাটায় পাট কি জানি পাটের ওটা একটা উদাহরণ দিয়েছেন সারোয়ার তুষার, একটা উদাহরণ দিয়েছেন। এটা একটা মৃত জিনিস, চুয়াডাঙ্গার বিষয় না, উনি এই বিষয়টা আনেন নাই। ওই জায়গায় একজন উনি এই বিষয়টা উনি এই বিষয়টা আনেন নাই। উনি একটা উদাহরণ দিয়েছেন যে তারা দলীয় ইশতেহার বাড়ি কীভাবে কাজ করছে, সেইটা উদাহরণ দিয়েছেন। আপনার সময় স্বল্পতার কারণে মোশাররফ ভাই আপনার কাছে আরেকবার আসবো। সারোয়ার তুষার, সেটা হচ্ছে লোকসভার প্রতিবেদনে বলা হয়েছে ভারতে হাসিনাকে রাজনীতির সুযোগ দেওয়া হয়নি, হবে না, হ্যাঁ হয়নি, সুযোগ দেওয়া হয়নি। এই বিষয়ে একটু শুনবো, আসলে কি? যদি এটা আমি যতটুকু দেখলাম, বলা হয়েছে যে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। যদি হবে না বলে থাকে তাহলে আমরা হয়নিও, আচ্ছা যদি হয়নি বলে থাকে তাহলে জানলাম, কিন্তু হয়নি বললে কথাটা সত্য না। সিম্পলি আমরা দেখেছি যে শেখ হাসিনা এখান থেকে দিচ্ছেন, আপনার সাক্ষাৎকার দিচ্ছেন, তার অডিও রেকর্ড আসছে, এবং তার এক একটা অডিও রেকর্ডে বাংলাদেশে অনেক অস্থিতিশীলতা হয়েছে অতীতে, মানে এই গত 2 বছরে। ফলে এটা ইন্ডিয়া ভুল দাবি করছে কিংবা অসত্য দাবি করছে। তাদের উচিত ছিল যে তাকে যতদিন পর্যন্ত বন্দি প্রত্যর্পণ, দেখেন ইন্ডিয়ার কাছে আর কোনো অপশন নাই, একটা অপশন, তাকে কিন্তু তারা পলিটিক্যাল অ্যাজাইলামও দিতে পারবে না। কারণ পলিটিক্যাল অ্যাজাইলাম হচ্ছে একটা স্ট্যাটাসের বিষয়। যেমন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন এখান থেকে নির্যাতিত হয়ে লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন, তখন তাকে এই ধরনের, যদি আমি জানি না দিয়েছে কিনা, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু তখন যদি তাকে এটা দিত, এটা হলো একটা স্ট্যাটাস, পলিটিক্যাল অ্যাজাইলাম। আপনি আশ্রয় দিয়েছেন একজন মানে বিপদগ্রস্ত ব্যক্তিকে। কিন্তু এখানে আপনি তো, সে তো একজন আসামি, পলাতক আসামি, তাকে কিন্তু আপনি রাজনৈতিক আশ্রয় দিতে পারবেন না। তাহলে আপনি কি করতে পারবেন? তাকে আপনি ওখানে সর্বোচ্চ এই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা তাকে রাখবেন, তাকে বন্দি করে রাখতে হবে, এক ধরনের বন্দি বা নজরদারির মধ্যে রাখতে হবে। কিন্তু আপনি যদি তাকে সাক্ষাৎকার দিতে দেন, রয়টার্সে যদি গায়েবী আসে যেখানে তিনি বলছেন যে ডিসেম্বরে আমি ফেরত আসবো, কিংবা অডিও বার্তা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের সাথে, আমরা দেখতে পাচ্ছি মিটিং করছেন, বক্তব্য যাচ্ছে, তাহলে এটা কি রাজনৈতিক কর্মকাণ্ড না? অবশ্যই এটা রাজনৈতিক কর্মকাণ্ড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাসিত ছিলেন, তখন তো তিনি ভার্চুয়ালি তো দলের কর্মকাণ্ড চালাতেন, ওটা তো রাজনৈতিক কর্মকাণ্ডই ছিল। সারোয়ার তুষার, আমরা মানে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ইন্ডিয়া, যেটা দেখছি তারা যেটা বলে সেটা করে না। আমরা এখন পর্যন্ত অবশ্যই দেখে আসছি যে বিষয়গুলো, তার মানে এখনই সেই ধরনের কথাবার্তার মানেটা কি? এটা তারা নতুন করে কেন বলছে? নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশে তো নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে,
হ্যাঁ, এবং আমি তাদের একটা সম্ভবত সংসদীয় কমিটি বা কিছু একটা রিপোর্ট দেখলাম, হ্যাঁ, উচ্চ পর্যায়ের সংসদ ওই রিপোর্টে একটা কথা তারা বলেছে যে তারা অহস্তক্ষেপ নীতি অবলম্বন করেছিল আওয়ামী লীগ আমলে, ঠিক আছে, ভবিষ্যতেও তারা এখন সম্পর্ক স্বাভাবিক হয়েছে এরকম করবে। তার মানে এটা দ্বারা বক্তব্যটা হচ্ছে যে তারা হস্তক্ষেপ করেছে বাংলাদেশ অতীতে, তারা হচ্ছে না ইন্টারিম আমলে তারা অহস্তক্ষেপ নীতি অবলম্বন করেছে, তার মানে এর আগে তাদের হস্তক্ষেপ নীতি ছিল, এটা তো তাদের ভাষ্যতে তারা স্বীকার করে নিচ্ছে। আরেকটা স্বাধীন রাষ্ট্রে আপনি সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে হস্তক্ষেপ করতে পারেন, বা এখন কি আপনি আবারও করবেন যে ইন্টারিমে 2 বছর আমি করি নাই, তাহলে ইমপ্লিকেশনটা কি আসে? এই জিনিসটা হলো ভারতের এই চাণক্য নীতিটা বদলাতে হবে সম্পর্ক স্বাভাবিক করতে হলে। আমাদের তরফ থেকে কোনো কিছু ঘটে নাই যেটা কারণে সম্পর্ক খারাপ হয়েছে। আমরা আমাদের দেশের ডিক্টেটরকে পতন ঘটিয়েছি, এটাতে আপনার মাথা ব্যথার কোনো কারণ নাই। আপনি দেশের জনগণ এবং পরিবর্তিত বৈধ নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবেন, সরকার আসবে যাবে, এদেশের জনগণকে আপনার আস্থায় রাখতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি না করেন, একটা বিশেষ দলকে এখানে বারবার বসানোর জন্য এই দেশে অস্থিতিশীল করেন, তাহলে এই দেশের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে, খুব স্বাভাবিক। কিন্তু এটা তাদের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না। এই কারণে আমরা শান্তি চাই এবং তাদেরকে আমরা চাই যে ডোন্ট পুট ইউর নোজ ইন আওয়ার ডোমেস্টিক ইস্যুস। এবং তাদের সেই রিপোর্ট আরেকটা বিষয় হচ্ছে যে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকা থেকে প্রাপ্ত অনুরোধ বিদ্যমান আইন ও প্রক্রিয়া অনুযায়ী কর্তৃপক্ষ ক্ষতি দেখছে। আসলে কি তাই? এটা তো আমার কাছে মনে হয় লিপ সার্ভিসিং দেয়। কারণ আমরা যতটুকু জানি ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই গভর্নমেন্ট তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা চিঠি দিয়েছে এবং সেই চিঠির উত্তরটা পায়নি। মানে যদি তারা এটা আসলেই দিতে চাইতো, এতদিনে প্রক্রিয়াটা শুরু হতো, অ্যাটলিস্ট প্রক্রিয়াটা শুরু হতো। কিন্তু শুধু এই কথাটা খতিয়ে দেখছে, এটা তো ভাই 2 বছর হয়ে গেছে ইন দ্য মিন টাইম। আমি যদি তাদের এরকম কোনো ক্রিমিনালকে আমাদের দেশে আশ্রয় দিই, তারা এটা কীভাবে নেবে? তারা তো আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আর সেখানে আপনি আমাদের একজন মানবতা বিরোধী অপরাধের দেশ পলাতক আসামি, শুধু সেটা না, একটা তো আপনি যা করেছেন, আবার হলো এখন আপনি যা করছেন, ওখানে বসে থেকে ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, হুমকি, দেশকে অস্থিতিশীল করা, ভোর 6টায় আপনার কর্মীদেরকে নামিয়ে দিয়ে ককটেল ফুটানো, মানে দেশে একটা আতঙ্ক তৈরি করা, এগুলো এখনও করে যাচ্ছে। তাহলে এরকম একটা আসামিকে আপনি যদি আন্তরিক হতেন, তাহলে আপনি বাংলাদেশকে স্বপ্নদিত হয়ে চিঠি দিতেন যে আসেন আমরা এই বিষয়টা নিয়ে কিভাবে কি প্রক্রিয়া আপনাকে ফেরত দেবো সেটা নিয়ে কথা বলি। ধন্যবাদ স্যার তুষার। মোশাররফ ঠাকুর, এই বিষয়ে আমি আপনার কাছে শুনবো। স্যার তুষারের বক্তব্যের সাথে টোটালি একমত হয়ে আমি অ্যাড করি, তার বক্তব্যটাকে আমি এন্ডোর্স করে আমি অ্যাড করি। অ্যাডিংটা হচ্ছে এইরকম যে ইন্ডিয়া, আপনি দেখছেন যে হাসিনা যখন বলল যে আমি গোপালগঞ্জে যাচ্ছি, আমি জানতাম গোপালগঞ্জে যাচ্ছিলাম, আমাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তার জন্য, আমি ইন্ডিয়া আসছি, অন্য দেশে আসছি জানতামই না। তো ঠিক ওই সময় পার্লামেন্টে জয়শঙ্কর দাঁড়িয়ে বললেন যে না, তিনি একাধিকবার আমাদের সাথে সাময়িক আশ্রয়ের জন্য কথা বলেছেন। একবার হাসিনার গালে একবারে থাপ্পড় পড়েছে। এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, 1 নাম্বার 2, আমরা তার এই কথাটাকে পজিটিভ ধরে আমি মনে করি গভর্নমেন্ট এবং অপোজিশন থেকে সবাই প্রেশার দেওয়া উচিত যে আমাদের এই আমাদের ভূখণ্ডেই বলা উচিত যে তুমি খতিয়ে আর না দেখে তোমার সাথে যে আমার এক্সট্রাডিশনের ট্রিটি আছে, প্রত্যার্পণ চুক্তি আছে, সেই অনুযায়ী আমার দণ্ডিত ব্যক্তিটাকে তুমি বাংলাদেশে ফেরত দিয়ে দাও। মানে চুক্তি যেটা সেটাই আপনি ফলো করেন। হ্যাঁ, ঠিক আছে। এবং আমি মনে করি আজকে যে এনসিপি এবং বিএনপির মধ্যে যে ছোটো ছোটো হানাহানিগুলি এবং কারা করাচ্ছে, এটা আমি একটু আগে বলছিলাম এজেন্ট প্রভোকেটিয়ার। আপনার আগামী ডিসেম্বরে এই গঙ্গা পানি চুক্তি নবায়নের ইস্যু আছে। আমার ন্যাশনাল ইউনিটির প্রয়োজন না এই সময় তো সবচেয়ে ন্যাশনাল ইউনিটির প্রয়োজন। বিএনপি, এনসিপি, জামাত, সবার প্রয়োজন। তো এই সময়ে যখন ঠুকাঠুকি হচ্ছে, এই ঠুকাঠুকির এবং অপ্রয়োজনীয়, আপনি এইখান তো খালেদা জিয়াকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন হাস্যরস, মানে সেই জায়গাটা আপনি প্রভোকেশনের গন্ধ পাচ্ছেন। আমার কথাটা হচ্ছে যে আমি বলা উচিত আজকে কেউ যদি বিএনপি থেকে গিয়া যে এনসিপিকে অ্যাটাক করে, ওকে যেভাবে দেখা উচিত বিএনপির, আমি মনে করি এনসিপির থেকে যদি কেউ বিএনপির সাথে দূরত্ব তৈরি করার জন্য এনসিপিরও সেটা দেখা উচিত। কারণ এই সময়টা জাতীয় ঐক্যের সময়, এই সময়টা জাতীয় স্বার্থ আদায়ের সময়। শেষ দিকে সরার তুষার, আপনাকে ধন্যবাদ বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।